আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী এবং আজকে অতিথি হয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই যারা অতিথি হয়ে এসেছেন তাদের মধ্যে প্রফেসর ডক্টর শেখ রফিকুল ইসলাম, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ জগন্নাথ। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। তারপর পরিচয় করিয়ে দিতে চাই সৈয়দ আব্দুল মোমেন, হেড অফ এসএমই ব্র্যাক ব্যাংক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানটাতে আমরা বাংলাদেশের ব্যাংকের নানাবিধ বিষয় নিয়ে কথা বলে থাকি, ইকোনমির বেশ কিছু বিষয় নিয়ে কথা বলে থাকি এবং কোভিড-19 এ দুটো খাতে কি প্রভাব পড়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এসএমই খাত। বাংলাদেশে এসএমই খাতকে উন্নয়ন করার জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার নানা রকমের পদক্ষেপ নিচ্ছে এবং ব্যাংকগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে এসএমই খাতকে উন্নয়ন করার জন্য, সেক্ষেত্রে ঋণ প্রদান করতে এবং আনুষঙ্গিক আরো সহযোগিতা করতে। আমরা সেই সকল বিষয় নিয়ে কথা বলবো এবং এসএমই খাত বাংলাদেশে আসলে কতটুকু গুরুত্ব এখন রাখছে, ভবিষ্যতে রাখবে, পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কেমন অবদান রাখে ইত্যাদি বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। এবং যারা এসএমই লোন নিতে চান তারাও নিশ্চয়ই আজকে আমাদের অনুষ্ঠান দেখে উপকৃত হবেন বা আমাদের আজকের অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন নিশ্চয়ই। দর্শক, প্রথমে আমরা কথা বলতে চাই প্রফেসর ডক্টর শেখ রফিকুল ইসলাম, চেয়ারম্যান মার্কেটিং ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ জগন্নাথ। আপনার কাছে প্রথমে জানতে চাই যে বর্তমানে বাংলাদেশে এসএমই খাতের যে অবস্থা রয়েছে সেটা কতটুকু সন্তোষজনক? প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল এস এবং যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে। তো আসলেই খুবই যুগ উপযোগী এবং সময় উপযোগী একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় এসেছি যে এসএমই খাত আসলে কি অবস্থায় আছে বাংলাদেশে। তো আমি যদি একটু পেছনে যাই যে এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা বাংলাদেশের আসলে একটা লাইফ ব্লাড, যেখানে নিয়ার অ্যাবাউট 2 crore পিপল ডাইরেক্টলি ইনভলভ ইন দেয়ার লাইভলিহুড। তাদের লাইভলিহুডের সাথে এসএমই নিয়ে তারা ইনভলভ আছেন এবং জীবিকা নির্বাহ করছেন এই এসএমইর মাধ্যমে। এবং আমরা বলছি যে বাংলাদেশে যে এসডিজি আছে, আমরা বাই 2030 আমরা সেটা অ্যাচিভ করতে চাচ্ছি এবং আমরা এটাও এন্টিসিপেট করছি যে বাই 2041 আমরা আলটিমেটলি উন্নত দেশের কাতারে পৌঁছে যাব। তো সেই উন্নত দেশের কাতারে যদি আমরা আসলে পৌঁছতে চাই তাহলে আমাদের এই স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমইর উপরে যথেষ্ট গুরুত্ব আসলে আমাদের দিতে হবে। আমরা এখন যে পর্যায়ে আছি, আমরা দেখা যাচ্ছে যে আমাদের জিডিপিতে অ্যারাউন্ড 25% কন্ট্রিবিউট করে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তবে এটা নিয়ে সন্তুষ্ট না থেকে আমাদের আসলে আরো অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেখানে আমাদের পিয়ার কান্ট্রি যেগুলো আছে, আমি যদি বলি শ্রীলঙ্কার কথা, আমি যদি কম্বোডিয়া বা ভিয়েতনামের কথা বলি, তারা অ্যারাউন্ড 40 to 50% তাদের জিডিপিতে তারা এসএমই নিয়ে কন্ট্রিবিউট করে। তো আমাদেরও একটা আসলে হিউজ অপরচুনিটিস আছে সামনে। তো সেই অপরচুনিটিসটার যদি বেসটা আমরা দেখি, আমরা বলছি যে এখন আমরা আসলে আগামী 30 বছর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করব। তো সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হলো যে কর্মক্ষম মানুষ যারা আছে, আমি যদি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে 15 থেকে 65 এই গ্রুপে যারা আছেন তারা আসলে কর্মক্ষম মানুষ, এবং এই মানুষের সংখ্যা যদি লেস দ্যান 14 and মোর দ্যান 65 এর সংখ্যা থেকে বেশি হয় তখন একটা দেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করে। তো আমরা আসলে আগামী 20-30 বছর সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা এনজয় করব এবং এটাই কিন্তু আমাদের বেসিক প্ল্যাটফর্ম যে আমরা যে উন্নত দেশের কাতারে পৌঁছতে চাচ্ছি তার বেসটা কি, সেটা কিন্তু সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখন প্রশ্ন হলো যে এই ম্যান পাওয়ারকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমাদের ইকোনমিতে আমরা দেখি যে 85% আসলে ইনফর্মাল সেক্টরে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হয়। তো বাকি যে 15% আছে সেই 15% আলটিমেটলি আপনি বলেন পাবলিক অথবা প্রাইভেট যে জব আছে, সেই 15% পাবলিক প্রাইভেট জবের মধ্যে আলটিমেটলি সীমাবদ্ধ থাকে। তো এই 85% যে ইনফর্মাল আপনার ইকোনমিতে কন্ট্রিবিউশন,
সেটা আমরা কিন্তু আরো বাড়াতে পারি। উই ক্যান জাস্ট এনহ্যান্স দ্যাট ওয়ান। আমরা সামনে হয়তো আরো সুযোগ আমাদের আছে এই ইকোনমিক ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা এনজয় করার এবং সেটাকে আলটিমেটলি ইউটিলাইজ করার। তো আমাদের পার্শ্ববর্তী দেশ, যদি চায়নার কথা বলি, তাইওয়ানের কথা বলি, ভিয়েতনামের কথা বলি, তারা অলরেডি সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা এনজয় করার মধ্যে আছে এবং তারা আলটিমেটলি এখান থেকে একটা ভালো রেজাল্টও তারা পেয়েছে। তো আমাদের একটা আউটলুক যেটা আমরা সবসময় দেখি যে গ্র্যাজুয়েশনের পরে, সেটা যে কোনো আপনার এডুকেশন ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েশনের পরে আমরা চাই যে আমরা চাকরি করব। তো এটা আসলে হওয়া উচিত না, একটা দেশের জন্য এটা কখনো কাঙ্ক্ষিত না, যে এই ম্যান পাওয়ারকে তারা আসলে এন্টারপ্রেনিউরিয়াল অ্যাক্টিভিটিতে তাদের আসতে হবে। সেই জন্য গভর্নমেন্টের পলিসি ম্যাটার, আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে তারা যদি আরো কর্ডিয়ালি পলিসি ম্যাটার গুলো নিয়ে সামনে আসেন, যেখানে তারা কোল্যাটারাল গুলো খুব ইজিলি পেতে, লোনটা ইজিলি পেতে পারেন, কোল্যাটারালের ওইরকম ঝামেলা থাকবে না, তাহলে আমরা মনে করি যে আরো বেশি আমরা এরকম নতুন নতুন উদ্যোক্তা পাবো যারা আমাদের ইকোনমিতে আরো অনেক বেশি কন্ট্রিবিউট করবে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নতুন উদ্যোক্তা যারা হতে চায় তারা কিন্তু তাদের কাছে যে ক্যাপিটাল থাকবে সেটা কিন্তু নাও হতে পারে, এবং যার কাছে ক্যাপিটাল থাকে সে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখেন যে যারা পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স পাস করে বের হচ্ছে, তারা কিন্তু একেবারেই সিংহভাগ বা ৮০-৯০% বলা যায় যে তাদের বাবার কাছে বা তাদের ফ্যামিলির কাছে ক্যাপিটাল থাকে না বিধায় সে কিন্তু চাকরি করার চিন্তা করে, সে উদ্যোক্তা হতে চায় না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যে ক্যাপিটাল যে অন্য কোথাও থেকে সোর্স করা যাবে সেটাও কিন্তু সম্ভব না, কারণ নতুন উদ্যোক্তাদেরকে তো আর ব্যাংক লোন দিচ্ছে না, দিচ্ছে কি? তো লোনের ক্ষেত্রে এই জন্য আমি বলছি যে আসলে ব্যাংকের যে লেন্ডিং পলিসি আছে সেখানে কোল্যাটারাল একটা খুব ইম্পর্টেন্ট, তাকে কিছু জমা রাখতে হবে যার এগেনস্টে সে আসলে লোনটা পাবে। তো সেই পলিসিটা আমার মনে হয় তাদের ইনোভেটিভ আইডিয়া, তাদেরকে যদি আমরা প্রপার ট্রেন আপ করতে পারি, ব্যাংক যদি তার রিস্কটাকে ওইভাবে মিনিমাইজ করতে পারে, যে তারা যদি মনে করে যে এই আইডিয়াটা আসলে খুব ভালো আইডিয়া এবং সেই আইডিয়াটা নিয়ে আসলে একজন এন্টারপ্রেনার সামনের দিকে যেতে পারবে, এবং তাহলে আমার মনে হয় কোল্যাটারালের যে ব্যারিয়ারটা আছে সেটা যদি ব্যাংক কিছু রিল্যাক্স করে, তাহলে ইয়াং এন্টারপ্রেনাররা তাদের ফান্ড পাওয়াটা ইজি হবে এবং তারা আসলে ইনভেস্ট করতে পারবে। তো আমার মনে হয় যে এই বিষয়টা আমার মনে হয় আরেকটু কনসিডারেশনে রাখা উচিত। ডেভেলপ কান্ট্রিতে আমরা দেখি যে এই ক্ষেত্রে আপনার বরোইং রেটটা, ইন্টারেস্ট রেটটা অনেক কম আমাদের দেশের তুলনায়। জি, এবার একটু সংযুক্ত হতে চাই সৈয়দ আব্দুল মোমেন। আমরা কথা বলছিলাম যে নতুন উদ্যোক্তা কোল্যাটারালের বিষয়ে বা নতুন উদ্যোক্তা কোনো সুবিধা পেয়ে থাকে কিনা, বিশেষ করে ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে। আপনি যেহেতু এসএমই সেক্টরটা দেখাশোনা করছেন বাংলাদেশের একটা প্রাইভেট ব্যাংকের মধ্যে, যথেষ্ট বড় এবং প্রতিষ্ঠিত ব্যাংকে, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে বিষয়টা একটু আগে আমাদের প্রফেসর সাহেব বলে গেলেন যে নতুন উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হচ্ছে না, তার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে নতুন উদ্যোক্তা তৈরি অন্যতম কারণ হচ্ছে যে নতুন উদ্যোক্তাদের কাছে ক্যাপিটাল নেই। উদ্যোক্তা হওয়ার জন্য যে ন্যূনতম পরিমাণ কিছু ক্যাপিটাল থাকতে হয়, সেই ক্যাপিটালটা তাদের কাছে নেই বিধায় তারা উদ্যোক্তা হতে পারছে না, এবং সেই ক্যাপিটাল ফ্যামিলি সোর্স থেকে সোর্সিং করা না গেলে অন্য কোথাও থেকে সোর্সিং করা যাচ্ছে না। এই যে একটা অসুবিধা বাংলাদেশে রয়েছে, আপনার কাছে জানতে চাই যে এই প্রেক্ষাপটে বাংলাদেশে নতুন উদ্যোক্তাদেরকে ফান্ডিং করার জন্য কোনো লোনের ব্যবস্থা আছে কি? ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য ফুরেল ভাইকে। তো বেসিক্যালি আমাদের দেশে ব্যাংকিং সেক্টর থেকে জামানতবিহীন লোন, দুটো কথা আমাদের ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যার বললেন, এবং খুব দিজ আর রাইট পয়েন্টস উনি যে দুটো বলেছেন। একটা হলো জামানতবিহীন লোন ব্যাংক দেয় না, এটা এক নম্বর পয়েন্ট উনি বলেছেন। দ্বিতীয় পয়েন্ট উনি যেটা বলেছেন যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে সেক্ষেত্রেও জামানতের প্রয়োজন হয়। তো এই দুটো পয়েন্টকে কিন্তু অ্যাড্রেস করে এই ব্র্যাক ব্যাংক, মানে কারণ আমরা একটু আগে বলছি, আপনার ফুলেল ভাইয়ের সাথে কথা হচ্ছিল
আমাদের প্রতিষ্ঠাতা স্যার আবেদ, ব্র্যাকেরও প্রতিষ্ঠাতা, উনি ব্যাংকটি প্রতিষ্ঠা করেন, কিন্তু উনি প্রবলেমটা 2001 সালে আইডেন্টিফাই করতে পেরেছেন যে ব্যাংকগুলো শুধু ওই যে বাংলায় বলে তেলা মাথায় তেল দেওয়া, ব্যাংকগুলো শুধু বড় বড় কাস্টমারদেরকেই ফাইন্যান্স করে থাকে, কিন্তু দেশের সম্মুখ অগ্রগতি বা উন্নতির জন্য বা যেই উন্নতির টার্গেটে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই টার্গেট অ্যাচিভ করতে হলে এসএমই কে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই। এবং তখনই উনি ঠিক করলেন যে আমি একটা ব্যাংক করব, যেই ব্যাংকটা শুধু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের কাছে ফাইন্যান্স করবে, এই একটাই উদ্দেশ্যে ব্যাংকটা করা। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা 2001 সালে যাত্রা শুরু করি, এখনো 2021 সাল, প্রায় আমাদের 20 বছর হতে যাচ্ছে। এবং এই 20 বছরে আমরা কিন্তু আমাদের এই উদ্দেশ্যেই অটল আছি। আমাদের প্রায় 10,000 কোটি টাকার পোর্টফোলিও জামানতবিহীন লোন, এবং আমরা প্রতি মাসে প্রায় 8-10 হাজার লোন দিই, এবং আমাদের এখন কাস্টমারের সংখ্যা প্রায় 2.5 লক্ষ। আমাদের শুরু থেকে এই পর্যন্ত আমরা প্রায় 20 লক্ষ মতো এসএমই গ্রাহককে এই জামানতবিহীন লোন প্রদান করেছি। কিন্তু একটা পয়েন্ট রয়ে গেছে, যে আমরা যে জামানতবিহীন লোনটা দেই সেটা কিন্তু আমরা ওই ব্যবসাটার মিনিমাম 3 বছরের কার্যকারিতা দেখে পরে দিই। তো আপনি যদি নতুন উদ্যোক্তাদের ব্যাপারে আসেন, নতুন উদ্যোক্তাদের জন্য এখনো ফাইন্যান্সিং পাওয়াটা একটু ডিফিকাল্ট, অ্যাটলিস্ট 1 বছর। কারণ বাংলাদেশ ব্যাংক মানে আমাদের গভর্নমেন্ট কিন্তু নানা রকম মেথডোলজি নিয়েছে। স্পেসিফিক্যালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আগে এসএমই খাতে বেশ কিছু, যেমন এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক, বেশ কিছু অর্গানাইজেশন ভিন্ন ভিন্নভাবে কাজ করত, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা নিয়েছেন, যেটা আমাদের চেয়ারম্যান স্যার বললেন যে জিডিপির কন্ট্রিবিউশনের কথা। এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট অনেক আগে অনুধাবন করেছেন যে হ্যাঁ, দেয়ার ইজ এ প্রবলেম। কারণ অন্য যে কোনো উন্নত দেশ, জাপানে তো 75% প্লাস হলো জিডিপি কন্ট্রিবিউশন এসএমই। তো এইটা আইডেন্টিফাই করে উনি যেটা করলেন, এই সমস্ত যারা এসএমই নিয়ে কাজ করে তাদের সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করলেন, এবং এই কমিটিকে উনি টার্গেট দিয়ে দিলেন যে আগামী 5 বছরে এই জিডিপি কন্ট্রিবিউশন 25 থেকে 35 করতে হবে, এখন তোমরা পরিকল্পনা তৈরি করো কেমনে করবা। তো সেখানে ব্যাংক ট্যাঙ্ক আমাদেরকে, আমরা কয়েকটা মিটিং করেছি, এবং পুরো এখন লিখিত একটি পরিকল্পনা আছে যে কিভাবে এই 25%কে আগামী 5 বছরে 35%-এ বা আরো বেশি 40% উন্নীত করা যায়। সেই পরিকল্পনার মূল পয়েন্টগুলো কি স্যার যদি একটু আমাদের সামনে তুলে ধরেন? পরিকল্পনার মূল পয়েন্ট কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটার কোনো বিকল্প নেই। মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স মানে ফাইন্যান্স পৌঁছে দেওয়া টু দি এন্টারপ্রেনার, এইটাই মূল উদ্দেশ্য। এবং কিভাবে কাজ করলে এইখানে আমরা যেতে পারবো, যেমন এসএমই ফাউন্ডেশন এবং কয়েকটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলি, যেহেতু আমরা ডিরেক্টলি কাজ করি। বাংলাদেশ ব্যাংকের মধ্যে এসএমই একটা ডিভিশন করা হয়েছে। এই এসএমই ডিভিশনকে বলা হয়েছে আগামী 3 বছরের মধ্যে প্রতিটা ব্যাংকের যা এক্সপোজার আছে, লোন এক্সপোজার, তার ন্যূনতম 25% এসএমইতে থাকতে হবে। যেটা অবশ্য আমরা কমপ্লাই করি, যেহেতু আমরা এসএমই নিয়ে কাজ করি, আমাদের প্রায় 53% এসএমই। বাট অন্য যে কোনো ব্যাংক ধরেন, কোনো ব্যাংকের কিন্তু 5-10% এসএমই আছে, এরকম ব্যাংক খুঁজে পাওয়া কঠিন হয়। তো এবং আরেকটা জিনিস নিয়ে কাজ করতে বলা হয়েছে যে এসএমই ডেফিনেশন। আমাদের যে এসএমই ডেফিনেশন, এই ডেফিনেশনটা কিন্তু একটু অন্যরকম। মানে ডেফিনেশনটা এমনভাবে করা যেখানে লার্জ কাস্টমারকে লোন দিয়েও তাকে ডেফিনেশনের মারপ্যাচে এসএমইতে ফেলা যায়। সো এই জিনিস ডেফিনেশনটাও রিডিফাইন করার জন্য বলা হচ্ছে। আরো একটা জিনিস বলা হচ্ছে, যেটা হলো আমরা এসএমই বলছি, বাট ওনাদের ফোকাস, গভর্নমেন্ট এখন এই ফোকাসটাকে নিয়ে যাচ্ছে সিএমএসএ। কারণ এসএমই আগে বলা হতো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এখন আমরা যেটা বলছি কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম, সিএমএসএমই। এবং সামনে যেটা পলিসি যেগুলো আসবে বা পলিসির
সাপোর্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু সেখান থেকে মিডিয়ামকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সো পলিসি সাপোর্ট উইল বি গিভেন টু কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল, সো দ্যাট এই সেক্টরটা মানে ছোট সেক্টরটা যাতে গ্রো করতে পারে। তো আমি অনেকগুলো এখানে একটা বিষয় আছে কিন্তু স্যার, বড় কথা বললাম। এখানে একটা বিষয় আছে কিন্তু স্যার, মানে ছোট সেক্টরকে যদি লোন দিতে যায় সেখানে ইভালুয়েশন করার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি কি দেখেন? মানে আমাদের আজকের অনুষ্ঠান হয়তো বা অনেকে দেখছেন যারা এসএমই লোন পেতে চায় বা যাদের ক্ষুদ্র ব্যবসা আছে, বাড়িতে ছোট ব্যবসা আছে, তাঁতের ব্যবসা বা বাঁশের তৈরি কোনো কিছু তারা তৈরি করে, সেটা তারা হয়তো বা নিজেদের মধ্যে ছোট করে তৈরি করে। যদি কিছুটা ফাইন্যান্স পায় তাহলে আরো কয়েকজন লোক নিয়ে হয়তো বা আরেকটু বড় করে করতে পারে। কিন্তু সে জানে না কি করে ফাইন্যান্সটা পেতে হবে। তো সেক্ষেত্রে যদি একটু শেয়ার করেন যে এসএমই লোন পেতে হলে সে কি করবে? এসএমই লোন পেতে গেলে আসলে বাংলাদেশের সমস্ত ব্যাংকই অফিসিয়ালি এসএমই লোন দিতে চায় বা দেওয়ার কর্তব্য, এবং যে কোনো ব্রাঞ্চে গেলে সাপোর্ট পাওয়া উচিত। বাট আমি অন্যান্য ব্যাংকের কথা বলতে পারি না, আমি ব্র্যাক ব্যাংকের কথা যেটা বলি, আমাদের প্রায় 460টা এসএমই ইউনিট অফিস আছে এবং প্রায় 500-রও অধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে এবং 186টা ব্রাঞ্চ আছে। এই সমস্ত জায়গায় এই আমাদের যে কোনো আউটলেটে যদি যে এসএমই ঋণ সম্পর্কে তথ্য চাওয়া হয়, এসএমই ঋণ আমরা সেখান থেকে প্রসেস করি। আমি একটু শর্টলি বলি যে বেসিক কি কি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, সেটা হলো এনআইডি, মানে যিনি নর্মালি এগুলো প্রপার্টিশিপ ব্যবসা হয়ে থাকে, তো যিনি ওনার ট্রেড লাইসেন্স, ওনার এনআইডি, ট্রেড লাইসেন্স, এই দুটোই ম্যান্ডেটরি। আর 5 লাখ টাকার উপরে যদি লোন অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে টিন। এই তিনটাই কোড ডকুমেন্ট। সো এই তিনটা কোড ডকুমেন্ট থাকলে আমাদের ব্র্যাক ব্যাংকের যে মডেল, আমরা একটা স্পেসিফিক মডেল ডিজাইন করেছি যাতে করে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণ সেবাটা পৌঁছে দিতে পারি। এখানে আমাদের ফিল্ড লেভেলে প্রায় আমাদের 2500-এর উপরে মাঠকর্মী রয়েছে যারা কিন্তু এই এসএমই লোন সোর্স করে, এটা ডিসবার্স করে, কালেকশন। ব্র্যাক ব্যাংকের অধীনে ওই মাঠকর্মীরা কাজ করছেন? হ্যাঁ, সব ব্র্যাক ব্যাংকের সব এসএমই ডিভিশনের আন্ডারে কাজ করছে এবং এই 2500 বসে এই 500 আউটলেটে, এবং প্রত্যেক আউটলেটে এসএমই স্পেশালিস্ট 2-3 আছে যাদের একমাত্র কাজ হলো এসএমই লোন দেওয়া। সেই আউটলেট থেকে কি ঋণ বিতরণ করা হয় নাকি সেজন্য আবার ব্রাঞ্চের সহযোগিতা নিতে হয়? না, সমস্ত আউটলেট থেকে ঋণ বিতরণ করা হয়, এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে করা হয়, ব্রাঞ্চ থেকে করা হয়। আর এসএমই ইউনিট অফিস আগে ছিল, বাট প্রত্যেকটা ইউনিট অফিস, যেটা 460টার কথা বললাম, এই সবগুলো ইউনিট অফিসকে আমরা এখন এজেন্ট ব্যাংকিং আউটলেটে পরিণত করেছি। সো এখন মোটামুটি সব জায়গা থেকেই আমরা লোন বিতরণ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সাথে আবারও আসবো। আমরা এরপর যদি ডক্টর শেখ রফিকুল ইসলাম, আপনি যদি উনার বক্তব্যের প্রেক্ষাপটে কোনো যোগ করতে চান বা কোনো জিজ্ঞাসা থাকে। না, আমাদের প্যানেলিস্ট হিসাবে উনি যথার্থই বলেছেন যে আসলে 3 বছরের বিজনেস যারা করছেন তাদের জন্য হয়তো ব্যাংক কোল্যাটারাল ফ্রি লোনের ব্যবস্থা করছেন, কিন্তু এখনো সেই প্রবলেমটা কিন্তু রয়ে যাচ্ছে যে আলটিমেটলি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা কিভাবে কথা কিন্তু রয়েছে এখানে। সৈয়দ জি আব্দুল মোমেন, আপনাকে আমরা সংযুক্ত করতে চাই। যে বিষয়টা স্যার বললেন যে 3 বছরের অভিজ্ঞতা, সৈয়দ আব্দুল মোমেন আপনাকে আমরা সংযুক্ত করতে চাই। সেই 3 বছরের অভিজ্ঞতার ব্যাপারটাতে বলতে চাই যে সেই 3 বছরের অভিজ্ঞতাটা আপনারা বা এই মানুষটার যে এই সেক্টরে একটি অভিজ্ঞতা রয়েছে, ভালো অভিজ্ঞতা রয়েছে, সে লোনটা নিয়ে কাজে লাগাতে পারবে, নষ্ট করে ফেলবে না, এই ইভালুয়েশনটা আপনারা কি করে করেন? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আমাদের কিন্তু এটা আমাদের যারা 2500 মাঠকর্মীর কথা বললাম এবং আমাদের যে ক্রেডিট মানে যেটা লোন অ্যাপ্রুভ করে, এই লোন অ্যাপ্রুভালটাও কিন্তু বিস্তৃত, মানে ডিস্ট্রিবিউটেড। প্রায় 160-এর উপরে অ্যাপ্রুভার আছে যারা কিন্তু মাঠে বসে, কেউ একজনও হেড অফিসে বসে না, সবাই ফিল্ডে বসে। তো এই যে যারা লোন অফিসার
তারা এইখানে আমাদের এখানে জয়েন করার পরে তাদেরকে 1 মাসের একটা ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংটা কি, আমাদের আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা কিন্তু এদের অ্যাকাউন্টিং স্টেট ওইভাবে মেনটেন করে না, ব্যালেন্স শিট মেনটেন করে না। তো তাদের ক্ষেত্রে এই যে ট্রেনিং প্রোগ্রামটার মধ্যে দিয়ে তারা যায়, এখানে কিন্তু তারা একটা যে কোনো একটা সে মুদির দোকান বা একটা ছোট হার্ডওয়্যারের দোকান, ও ওইখানে যে পিক টাইমে যায়, দিনের পিক টাইমে একবার যায়, লো টাইমে একবার যায়, ওনার সাথে কথা বলে ওনার কিন্তু ফাইন্যান্সিয়ালটা রিক্রিয়েট করে। মানে ব্যাংকের মানে বেসিক্যালি ওনার যার যত ডেটা আছে লাস্ট 3 বছরে যা বিক্রি, যা একটা ছোট খাতায় লেখা থাকে, তো ওই খাতাটাকে বের করে এনে ওই খাতা থেকে ওইখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ট্রেনিংটা ওদেরকে দেওয়া আছে। তো ওরা ওনাদের সাথে আলাপ করে মোটামুটি খুব প্রায় 1 ঘন্টার ভিতরেই তারা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করে ফেলতে পারে, এবং এটার উপর বেস করে আমরা তারপরে লেন্ডিংটা দিয়ে থাকি। আচ্ছা, ইভালুয়েশন সিস্টেমটা ব্যাংকের তরফ থেকে একটা প্রসেসিং করে তারপরে করা হয়, আমরা যতটুকু বুঝলাম। জি, প্রফেসর ডক্টর শেখ রফিকুল ইসলাম, আপনি বলছিলেন যে নতুন উদ্যোক্তার কথা। জি, তো নতুন উদ্যোক্তারা আসলে এখানে আমরা একাডেমিয়াতে যারা আছি তারা, কিছুক্ষণ আগে আমি যে প্রসঙ্গটা বলছিলাম যে বেশিরভাগ গ্র্যাজুয়েটদের, প্রসপেক্টিভ গ্র্যাজুয়েট যারা আছে তাদের একটা টেন্ডেন্সি, তারা প্রাইভেট জব করবে অথবা পাবলিক জবের ক্ষেত্রে যাবে, এবং ইদানিং আমরা একটা ট্রেন্ড দেখছি বিসিএস এর প্রতি, গভর্নমেন্ট বিসিএস এর কিছু সুযোগ সুবিধা বা সরকারি চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দেওয়াতে সবাই বিসিএস এর পেছনে দৌড়চ্ছে, কিন্তু সেখানে তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি আসলে খুবই কম, খুবই লিমিটেড এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এখন আমরা কেন আসলে সেই বড় চাঙ্ক অফ গ্র্যাজুয়েটদেরকে কেন এসএমই এর দিকে আনতে পারছি না, সেটা কিন্তু আমাদের আসলে ভাবার যথেষ্ট কারণ আছে। যারা পলিসি ম্যাটারে আছেন, আমার মনে হয় এখানে দেখতে হবে, এবং সেই দেখার ক্ষেত্রে অবশ্যই আমরা বলছি যে হ্যাঁ, কোল্যাটারাল একটা ফ্যাক্টর, এবং আরো কয়েকটা ফ্যাক্টর আছে যে রিস্ক টেকিং যে মেন্টালিটি, যে বিজনেস মানে এটা একেবারে গ্যারান্টেড না, এখানে আমি একেবারে 100% প্রফিট আমি এখান থেকে অ্যাচিভ করব। এটা একটা আসলে লার্নিং কার্ভ, একটা কখনো প্রফিট কখনো লস এর মধ্যে দিয়ে যাবে, এবং এক্সপেরিয়েন্স তাকে একটা বেটার স্কিল তৈরি করবে। এখানে একটা বিষয় যদি যোগ করি, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম, যে আমাদের যে বিদ্যাপীঠ যেখানে বিজনেস শেখানো হচ্ছে, আপনিও মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আছেন, বাংলাদেশের একটা অন্যতম বড় বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের যেখানে প্রফেশন মানে যেখানে উচ্চ শিক্ষা দেয়া হচ্ছে সেই জায়গাগুলোতে ইঞ্জিনিয়ারিং যখন পাশ করা হয় তখন ইঞ্জিনিয়ারিং এর খুঁটিনাটি বিষয়, যেমন বেসিক শেখানো হয় আসলে বলতে হয়, বাকিটা হয়তো বা কর্মক্ষেত্রে গিয়ে অনেক কিছু শিখে। কিন্তু ব্যবসায় শিক্ষায় যারা পড়াশোনা করে আসেন তারা কিভাবে ব্যবসা করতে হয় সেটা কি সেখান থেকে শিখতে পারে? না, আসলে আপনার কোশ্চেনটা খুবই পার্টিনেন্ট আমার মনে হয়, আপনি যে বিষয়টা রেইজ করেছেন। তো আমাদের কারিকুলামগুলা আমরা যেভাবে ডেভেলপ করা আছে, সেই কারিকুলামগুলোর ক্ষেত্রে একেবারেই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা দেওয়ার ওরকম ভাবে সুযোগ নেই। তো আমাদের কারিকুলামে আমরা একটা স্কোপ রেখেছি যে ব্যাচেলর যখন সে শেষ করবে, সে একটা সেমেস্টার সে ইন্টার্নশিপে যাবে, এবং ইন্টার্নশিপে সে একটা অর্গানাইজেশনে কাজ করবে, এরকম একটা সুযোগ আমাদের আছে। কিন্তু ডাইরেক্টলি এন্টারপ্রেনার হিসাবে তাকে কোনো একটা পাইলট প্রজেক্টে অ্যাড করা, এরকম আসলে সুযোগটা নেই। তো এখানে যদি আমরা ভোকেশনাল ট্রেনিং কোনো কিছু অ্যাড করতে পারি, যেখানে তার এই ধরনের স্কিলগুলো ডেভেলপ হবে, সে ফিল্ডে গিয়ে কিছুদিন কাজ করবে, সেটা হতে পারে এগ্রিকালচারাল লেভেলে, সেটা হতে পারে আমরা বলছি যে লাইট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, এরকম যদি কোনো ভোকেশনাল ট্রেনিং আমরা অফার করতে পারি স্টুডেন্টদের ক্ষেত্রে, সে একটা সেমিস্টার গভর্নমেন্টের একটা কোলাবোরেশনে সে একটা সেমিস্টার কোথাও ভোকেশনাল ট্রেনিং করবে, যেখানে সে একটা কনফিডেন্স পাবে। আসলে যে কোনো একটা কিছু করতে গেলে তো একটা মানুষের কনফিডেন্স প্রয়োজন। সে পড়াশোনা করেছে এক রকমের, এবং সে যখন এন্টারপ্রেনার হতে চাচ্ছে তখন তার আরো কিছু স্কিলের প্রয়োজন। তো সেই স্কিলগুলো আসলে শুধুমাত্র আমরা যেরকম ভাবে থিওরিটিক্যাল পড়াশোনাগুলো এখানে করছি সেভাবে আসলে অনেকটাই সুযোগ নেই।
তো সেইভাবে আমরা যদি গভর্নমেন্টের আলটিমেটলি কোলাবোরেশনে এই ধরনের কোনো ভোকেশনাল ট্রেনিং আমাদের কারিকুলার মধ্যে যদি এগুলো অ্যাড করতে পারি, সেটা মনে হয় স্টুডেন্টদের সামনে আরো বেশি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনহ্যান্স করবে। আচ্ছা, আম এই গেল স্টুডেন্টদের কথা। এবার আরেকটু আসি আপনার কাছেই একটু আরেকটু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এসএমই সেক্টরে যেভাবে বলছিলেন যে ব্র্যাক ব্যাংক এগিয়ে এসেছে, ব্র্যাক ব্যাংক কাজ করছে। অন্যান্য ব্যাংকগুলো কাজ করছে কিন্তু সেটা খুব একটা বড় পরিসরে নয়। নিশ্চয়ই ব্যাংকগুলো চেষ্টা করবে। একটা পলিসি আসলে এখানে আনতে হবে বা এখানে একটা মেকানিজম তৈরি করতে হবে, যেটা তিনি বলছিলেন যে ফিল্ড লেভেল মেকানিজম। সবগুলো ব্যাংকেরই কিন্তু একটা প্রতিবন্ধকতা ওরা বলছে যে তাদের লোকবলের সংকট আছে। যেটা তিনি বললেন যে ব্র্যাক ব্যাংকের কিন্তু যথেষ্ট পরিমাণ লোকবল আছে। সেই কারণে সেটা সম্ভব হচ্ছে। তো এখন আমাদের কোভিড সিচুয়েশনে এসে এই সকল ব্যবসায়ের মতো এসএমই তে কি প্রভাব পড়েছে বলে আপনার মনে হয়? ডক্টর শেখ রফিকুল ইসলাম। জি, কোভিড-19 এর ইমপ্যাক্ট তো আসলে এভরিওয়ান, গ্লোবাল সিটিজেন, আমরা বলি 7 বিলিয়ন, 8 বিলিয়ন, এভরিওয়ান অ্যাকচুয়ালি এফেক্টেড বাই দিস কোভিড-19। কোভিড-19 সবাইকে কোনো না কোনোভাবে এফেক্ট করেছে। তো বাংলাদেশে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেও আলটিমেটলি একটা হিউজ, আমি বলতে পারি যে ভিকটিম। সেখানে রিসেন্ট ডেটা যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, সেখানে দেখা যাচ্ছে যে 94% সেল কমে গিয়েছিল ইনিশিয়ালি, এবং তাদের অনেকেরই ফান্ড ক্রাইসিস হয়েছে, এবং ফান্ড ক্রাইসিসটাও খুব কম না, নিয়ার অ্যাবাউট 91% এসএমই তারা ফান্ড ক্রাইসিসে ভুগেছে, কারণ তাদের ক্যাপিটাল এর ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে তারা যেহেতু সেলস করতে পারছে না, সেই ক্ষেত্রে তারা তাদের অনেক ক্ষেত্রে ক্যাপিটালের ভাঙিয়ে তাদেরকে খেতে হয়েছে, এরকম অবস্থা আসলে গিয়েছে। তো এখানে তারা আসলে খুব লার্জ এক্সটেন্টে ভিকটিম, আমার মনে হয় যে কোভিড-19 এর কারণে। তবে সবচেয়ে আশার কথা যেটা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখানে যে প্রণোদনাটা দেয়া হয়েছিল এসএমইর ক্ষেত্রে, 200 বিলিয়ন টাকার একটা প্রণোদনা ঘোষণা করা হয়েছে, এবং সেই প্রণোদনাটার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রপারলি আসলে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে না। অনেকে জানছে না কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে, কিভাবে পেতে হবে, সেই প্রণোদনা প্যাকেজটা আসলে কাদের জন্য কি পরিমাণে অ্যালোকেটেড হবে। এই বিষয়গুলো প্রপার ইনফরমেশন না থাকাতে অনেক এসএমই এন্টারপ্রেনার আছে, তারা আবেদনও করতে পারছেন না। তো আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টর গুলো এটাকে আরেকটু প্রমোশনাল অ্যাক্টিভিটি বা আরেকটু কমিউনিকেট করা, যে এই কিভাবে প্রণোদনা আবেদন কিভাবে করতে হয় যেহেতু জি, কিভাবে এসএমই ইজিলি পাওয়া যেতে পারে, প্রণোদনা সেই বিষয়গুলো একটু শিওর করা। জি, জি, জি। প্রণোদনা থেকে কিভাবে প্রণোদনার টাকাটা থেকে কিভাবে লোনের জন্য আবেদন করতে হয় বা কি করতে হবে এই ব্যাপারটা আমরা একটু জেনে আসি। যেহেতু সৈয়দ আব্দুল মোমেন আমাদের সাথে আছেন। জি, সৈয়দ আব্দুল মোমেন, আপনি জানেন যে এসএমইর সেক্টরের জন্য যে প্রণোদনা সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছিল তার নিয়ার অ্যাবাউট 50% ডিসবার্স করতে পেরেছে বাংলাদেশের সবগুলো ব্যাংক মিলে যে ফান্ডটা দেওয়া হয়েছিল সেই ফান্ডের। তো যেমনটা বলছিলেন প্রফেসর সাহেব যে অনেকেই জানে না যে প্রণোদনার টাকা কিভাবে তারা নিবে ব্যাংকের কাছ থেকে। সেক্ষেত্রে আবেদন কিভাবে করবে বা কি করতে হবে তাকে? আপনি যদি একটু যোগ করেন। আচ্ছা, খুবই পার্টিনেন্ট একটি প্রশ্ন। প্রণোদনা প্যাকেজটা ব্যাংকদের একটু সময় লেগেছে আসলে ইনিশিয়ালি বুঝতে যে আসলে প্যাকেজটা কিভাবে আমরা দেব, কারণ ইটস এ সামথিং ভেরি নিউ, যেটা আমরা আসলে কেউ আগে দেখি নাই। সো আমরা এই জন্য আমাদের ব্যাংকে একটু সময় লেগেছে। বাট আপনারা জেনে খুশি হবেন যে ব্র্যাক ব্যাংকের টার্গেট ছিল 1100 কোটি, আমরা 1300 কোটি টাকা দিয়েছি। 1100 কোটি টার্গেট করার পরে বাংলাদেশ ব্যাংক থেকে আরো 200 কোটি নিয়েছি। 1300 কোটিও শেষ হয়ে গেছে, আরো 200 কোটি নিয়েছি। আমরা এখন 1500 কোটির টার্গেট নিয়ে নেমেছি, যেখানে 1300 কোটি ডিসবার্সমেন্ট হয়ে গেছে। মার্চ পর্যন্ত আমরা 1500 কোটি দেব। তো আমরাই প্রথম প্রাইভেট ব্যাংক যারা এই প্রণোদনা আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট অনেক মানে টার্গেটের থেকেও বেশি করেছি। এবং এটা ফুল ভাই যেটা বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আসলে এইটাকে, এই প্যাকেজের টাকাটাকে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন ছিল। একটা হলো প্যাকেজের আন্ডারস্ট্যান্ডিং, যেমন আমরা শুরুর দিকে একটা বড় রকমের সমস্যা ফেস করেছি প্যাকেজ শুনেই, কারণ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা কিন্তু ওদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা একটু মানে পুয়ার। তো তারা মনে করেছিল এটা একটা গ্র্যান্ট ফান্ড, এটা আমাকে গভর্নমেন্ট টাকা দিয়েছে, আমাকে টাকা দিচ্ছে না ব্যাংক।
কিন্তু এটা যে একটা লোন, মানে সাবসিডাইজড লোন, মানে আমি কাস্টমারকে 4% দেবো, গভর্নমেন্ট আমাকে 5% ভর্তুকি দিবে। এই জিনিসটা বুঝাতেই অনেক কষ্ট হয়েছিল প্রথমে, আন্ডারস্ট্যান্ডিংটা। তো এইটার অনেকগুলো মেথড আছে যেটা দিয়ে আমরা এইটাকে, যেমন আমরা যেটা করেছি, বিভিন্ন যে আমাদের চেম্বার আছে, চেম্বারের সাথে আমরা কল সেন্টার সাপোর্ট করেছি, যেটা এনি কাইন্ড অফ প্রণোদনা রিলেটেড প্রশ্ন চিটাগং চেম্বার অফ কমার্সের সাথে আমরা করেছি, যে কেউ প্রণোদনা প্যাকেজ সম্পর্কে যে কোনো প্রশ্ন চেম্বার অফ কমার্সের একটা ডাইরেক্ট লাইনে ফোন করবে, ওইটা অ্যান্সার করবে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি, এবং প্রণোদনা প্যাকেজ রিলেটেড সমস্ত জিনিসপত্রগুলো বুঝাবে। এছাড়াও আমরা যেটা করেছি, আমরা কাস্টমারদের কাছে গিয়ে, আমাদের এসএমইদের কাছে গিয়ে বুঝিয়েছি প্যাকেজটা, এবং বুঝানোর পরে কিন্তু তারপরে আমরা দেওয়া শুরু করেছি। আমি বলবো আমরা শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে, বাট খুব স্বল্প সময়ে আমরা আমাদের টার্গেটটা মিট করতে পেরেছি। বাট প্রণোদনা প্যাকেজের কয়েকটা সমস্যাও ছিল শুরুতে, যেটা আমরা বাংলাদেশ ব্যাংকও এখানে আমাদেরকে খুব সাপোর্ট করেছে। আমরা সমস্ত সমস্যা যেটাই আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়ে গিয়েছি, সাথে সাথে আমরা সলিউশন পেয়েছি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। তো এখানেও আমরা মোটামুটি গভর্নমেন্টের সদিচ্ছার একটা রিফ্লেকশন দেখতে পেয়েছি, এবং এখনো এই প্যাকেজে নানা রকম, এই যে প্যাকেজের এক্সটেনশন আপনারা দিকে থাকবেন, প্রথমে বলা হয়েছিল এটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে, এখন এটাকে মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, এবং আমার ধারণা এই পুরো বছর জুড়েই গভর্নমেন্ট প্যাকেজের ফ্যাসিলিটি তো দেবেই, আরো কিছু নতুন প্যাকেজ এসএমইদের জন্য নিয়ে আসবে। জি, আমার প্রশ্ন ছিল যে একজন এসএমই লোন, তার হয়তো বা একটা লোন আছে, সে লোনটা কিছু হয়তো বা এই কোভিড এর মধ্যে কিছুটা সে দিতে পেরেছে, কিছুটা পারেনি, এমন একটা পজিশনে আছে। এখন সে যদি প্রণোদনা থেকে আবার লোন চায়, সে লোন চাওয়ার জন্য ওকে কি করতে হবে? জাস্ট ব্যাংকে যাবে, অ্যাপ্লাই করবে লোনের জন্য, ব্যাপারটা কি তাই, নাকি আরো কোনো রিকোয়ারমেন্ট আছে? না, আমরা ব্যাংক হিসাবে, কারণ এই প্রণোদনা প্যাকেজটা আমি যদি একটু পরিষ্কার করি, এটা একটা লোন, এবং এই লোনের টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে আমি রিফাইন্যান্সিং পাবো, এবং এই লোনটার কালেকশনের পুরোপুরি দায়িত্ব কিন্তু ব্যাংকের ঘাড়ে। এবং এই লোনটা যদি ব্যাড হয় বা লোনটা যদি খারাপ হয়, এটার যে ভর্তুকিটা এবং এটার যে রিফাইন্যান্সিং, কোনোটাই ব্যাংক পাবে না। তো অবশ্যই ব্যাংক ওই কাস্টমারের ওই জিনিসটা দেখবে, যাচাই করবে যে সেই টাকাটা ফেরত দিতে পারবে কিনা। কারণ ওই টাকাটা যদি ফেরত দিতে না পারে, তাহলে কিন্তু ব্যাংক ওই ভর্তুকিও পাবে না, রিফাইন্যান্সিং পাবে না, তো ব্যাংকের জন্য পুরোটাই লস। আর ব্যাংক কিন্তু ডিল করে কাস্টমার, আপনাদের ডিপোজিটটাই আমরা লোনে খাটাই, তো আপনাদের ডিপোজিটের সিকিউরিটি এনশিওর করা তো আমাদেরই দায়িত্ব। তো সেই কারণে ব্যাংক কিন্তু লোন দেওয়ার আগে যে ডিউ যাচাই বাছাই প্রয়োজন সেগুলো করবে। এবং সেক্ষেত্রে আমরা ব্র্যাক ব্যাংকের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে কাস্টমার, আমরা লকডাউন শুরু হলো মার্চ মাস থেকে, ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধরেছি কাট অফ, যে কাস্টমারের ব্যবসা ফেব্রুয়ারি পর্যন্ত এবং তার পেছনে 1-2 বছর ভালো চলেছে, গ্রো করেছে, তার অন্যান্য বিভিন্ন ব্যাংকে যদি পেমেন্ট ঠিক থেকে থাকে, সেক্ষেত্রে এই করোনা লকডাউনের পরে তার যে ইম্প্যাক্ট, সেটাকে আমরা ওভারলুক করেছি। ওটা যদি ভালো থেকে থাকে, এবং আমরা একটা সার্ভে করেছি, সেক্টরিয়াল অ্যানালাইসিস করেছি, যে কোন সেক্টরটা কোভিডে বেশি ইম্প্যাক্টেড, কোন সেক্টরটা তাড়াতাড়ি রিভাইভ করেছে। আমরা যেটা দেখেছি সারপ্রাইজিংলি, যে আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু সবার আগে রিভাইভ করেছে। এবং এটাও আমাদের গভর্নমেন্টকে একটা সাধুবাদ দিতে হয়, যে গভর্নমেন্ট যে সাহস করে মে মাসে যে ব্যবসাপাতি সব খুলে দিল, সেইটার কারণেই কিন্তু এটা সম্ভবপর হয়েছে। এবং গভর্নমেন্টের একটা কথা ছিল যে জীবন এবং জীবিকা, আমি কোনটাকে প্রাধান্য দিব, এবং গভর্নমেন্ট যথার্থভাবেই, আমাদের যে এত বড় দেশ, এত লোক, গভর্নমেন্ট যথার্থভাবেই কিন্তু জীবিকাকে প্রাধান্য দিয়েছে।
যার কারণে কিন্তু এই ক্ষুদ্র মাঝারি হাজার হাজার ক্ষুদ্র লক্ষ লক্ষ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী কিন্তু তাদের ব্যবসার সাইকেলটা ঘুরে দাঁড়িয়েছে। এবং আমরা আমাদের ব্র্যাক ব্যাংক থেকে আমরা রেগুলার সার্ভে করি এভরি 2 মান্থস। এইটা শুরু করেছি লকডাউনের পর থেকে, যে কি অবস্থা, কোন দিকে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে তাদের সেলস, স্পেসিফিক্যালি কটেজ, মাইক্রো এবং স্মল, এদের সেলস কিন্তু একদম, এখন আমি বলবো 100% দে আর ব্যাক প্রি কোভিড টাইমের মতো হয়ে যাচ্ছে সেলস। সো সেক্ষেত্রে এই জন্য আমরা যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করি, সো আমরা ভেরি কনফিডেন্ট যে এখানে প্যাকেজের যে লোনগুলো দিয়েছি আমরা, এইগুলো মানে এখানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, প্রফেসর শেখ রফিকুল ইসলাম। জি, এখন আমাদের ব্র্যাক ব্যাংকের হেড অফ এসএমই বলছিলেন যে আলটিমেটলি আমাদের এসএমই সেক্টরটা খুব কুইক রিভাইভ করেছে। এখন এসএমইর সাথে ইনভেস্টমেন্ট কম এবং তারা যে প্রোডাক্টগুলো তৈরি করছে তার প্রাইসও কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, সেই প্রাইসের বিষয়টাও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে তারা বাই করতে পারছে। তো ইকোনমিটা তো আসলে একটা সাইকেলের মতো চলে, যে একটা জিনিস প্রোডাকশন হওয়া মানেই সেখানে কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি যখন ক্রিয়েট হচ্ছে, তার আবার কিছু ইনকাম হচ্ছে, পার্শিয়ালি সেভিং হচ্ছে, এবং সেই ইনকাম দিয়ে আবার সে কিছু বাই করছে এবং আবার প্রোডাকশন বাড়ছে। তো এই সাইকেলটা আসলে রিইনস্টেট করা ব্যাংক প্লাস আমাদের বলছি যে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ কারণে এই টোটাল সাইকেলটা আবার রিইনস্টেট হয়েছে, যেটা ইকোনমির জন্য আসলেই আমার মনে হয় খুব পজিটিভ একটা দিক। তো সামনের দিকে আমরা হয়তো আরো আমরা এই স্পিডটাকে আরো এক্সপেডাইট করতে পারবো যদি আমরা কিছু বিষয় আমার মনে হয় কনসিডারেশনে রাখি। যে এখনো এসএমইর ক্ষেত্রে 72% এসএমই কিন্তু গভর্নমেন্টের এই প্রণোদনা পায়নি। এখনো আমরা দেখছি যে বিভিন্ন রিসার্চ ফাইন্ডিংস আসছে যে 72% অ্যারাউন্ড তারা এখনো এসএমইর এই প্রণোদনা থেকে পায়নি সামহাও। তো তাদেরকেও যদি আমরা এই প্রণোদনার নেটের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমার মনে হয় যে অর্থনীতিতে আরো গতিশীল হবে। এবং আমরা এই যে রেজিলিয়েন্সটা দেখিয়েছি গ্লোবালি, অন্যান্য দেশও আমাদের কাছ থেকে অনেক কিছু আমার মনে হয় লার্নিং এর বিষয় আছে, যেখানে অনেক ডেভেলপ কান্ট্রি আসলে হিমশিম খেয়ে গেছে এই কোভিড পরবর্তী সিচুয়েশনটাকে বা কোভিড সময়ের সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। সেখানে আমাদের গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রীর খুব ঐকান্তিক প্রচেষ্টার কারণে আমরা মনে করি যে আসলে এটা সম্ভব হয়েছে সামনের দিকে যাওয়া। জি, ধন্যবাদ। আপনার আলোচনা শুরুর দিকে আপনি একটা বিষয় বলছিলেন যে আমাদের এসএমইর অপরচুনিটিটা আরো বাড়াতে হবে, বা যে অপরচুনিটিটা আছে সেটাকে আরো কাজে লাগাতে হবে। কথা হচ্ছে যে আমরা কোথায় বাধা ফেস করছি? এসএমই কে যদি সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চায়, যেটা বলছিলেন যে প্রাইম মিনিস্টার বলেছেন তিনি 25% থেকে 35% দেখতে চান নিকট খুব অল্প কিছু দিনের মধ্যে। ঠিক আছে, 35% মানে হয়ে যাবে কিছুদিনে, কিন্তু কথা হচ্ছে যে এই কাজটা এত দ্রুত গতিতে করার জন্য বাধাটা কোথায়? বাধাটা আসলে কয়েকটা ডাইমেনশনে বাধা আছে। প্রথমে আমি একটু কম্প্যারিজনে বলি যে আমি সাউথ কোরিয়ার একটা প্রসঙ্গ এনেছিলাম ডিসকাশনের শুরুতে। তো আমরা যদি একটু কম্প্যারিজনে আসি, 1960s এ সাউথ কোরিয়ার পার ক্যাপিটা ইনকাম ছিল $79 এবং বাংলাদেশের তখন তৎকালীন আর কি বাংলাদেশের আপনার পার ক্যাপিটা ইনকাম ছিল $89। সেখানে সাউথ কোরিয়া আজকে তার পার ক্যাপিটা ইনকাম হয়ে গেছে $30,000, আমাদের থেকে 15 টাইমস বেশি। তো তারা ইনফ্যাক্ট আপনার এই এসএমইটাকে খুব ফোকাস করেছিল। সেই এসএমইটাই তাদের ইকোনমিক ব্যাকবোন। এবং আজকে যে আমরা কনগ্লোমারেট গুলো দেখি সাউথ কোরিয়ার, ফর এক্সাম্পল স্যামসাং বলেন, হুন্দাই বলেন, তারা কিন্তু এই এসএমই থেকে আস্তে আস্তে উপরের দিকে এসছে। তো এটা আমাদের লার্নিং সামনের দিকে আছে যে আমরা যেখান থেকে শিখতে পারি। তো আমরা যদি ওখানের লেসন গুলো নেই, তো প্রথম যে বিষয়টা বাংলাদেশে আমার মনে হয় অ্যাডাপ্ট করতে হবে সেটা হলো আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের মধ্যে ভোকেশনাল যে ট্রেনিং এর কথাটা আমরা বলছিলাম, যে কর্মমুখী যে শিক্ষাটা, সেই কর্মমুখী শিক্ষাটার উপরে আসলে অনেক বেশি ফোকাস করতে হবে, এটা একটা বিষয়। আর একটা হলো এসএমই সেক্টরে এখন ডিজিটাইজেশনের প্রয়োজন।
ডিজিটাইজেশন দুটো বিষয়, তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যেমন ডিজিটাইজেশন প্রয়োজন, একেবারে ঠিক ফরওয়ার্ড লিঙ্কেজে কাস্টমারের সাথে কানেক্ট করার জন্য ডিজিটাইজেশন প্রয়োজন। এবং তার ইভেন পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে এখন আমরা দেখি যে এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গুলো আছে, সেই বিষয়গুলো অ্যাকোমোডেট করা প্রয়োজন। তো যারা এসএমই এন্টারপ্রেনার তাদেরকে যদি আমরা প্রপার ট্রেনিং অফার করতে পারি, সেটা বিভিন্ন ধরনের ট্রেনিং তাদের, আমি জানি যে লিটারেসি লেভেল অনেকেরই হয়তো খুব বেশি না, তো সেই লিটারেসি লেভেলের কারণে তাদেরকে বিজনেস রিলেটেড শর্ট টার্ম ডিফারেন্ট ট্রেনিং, আইটি রিলেটেড ট্রেনিং, যেটা সে বেসিক আইটি গুলো ডিল করতে পারবে। আমরা যে ডিজিটাইজেশনের কথা বলছি, যে এই প্যান্ডামিক আমাদের কিন্তু একটা অর্গানিক আমরা ফ্লো দেখেছি, যে প্রচুর মানুষ আগে যারা কখনো অনলাইনে বাই করেনি তারা কিন্তু এখন অনলাইনে বাই করছে। তো আমাদের এসএমই সেক্টরটা তারা যদি এইটাকে কোপ আপ করতে না পারে, অ্যাডাপ্ট করতে না পারে ডিজিটাইজেশনটা তাদের বিজনেসের ক্ষেত্রে, তার একটা ওয়েবসাইট থাকবে অথবা ফেসবুকের মাধ্যমেও সে তার নেইবারিং যে লোকেশন গুলো আছে সেখানে প্রোডাক্ট গুলো সেল করতে পারে, ডেলিভারি করতে পারে। এই বিষয়গুলো আইটি লিটারেসিটা এই জন্য আমি মনে করি যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সামনের দিকে বিজনেস করার জন্য একেবারে ইনএভিটেবল। আইটি লিটারেসি ডিজিটাইজেশন ছাড়া, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আমরা আরো অনেক বেশি সাকসেসফুল হতে পারবো যদি আমরা ডিজিটাইজেশনটা অ্যাকোমোডেট করি এসএমইর ক্ষেত্রে। এসএমইর যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে বিভিন্ন ভাবে এই ট্রেন আপ করে আইটি লিটারেসিটা ডেভেলপ করা। আর যেটা আমি বলেছি যে ভোকেশনাল বিষয়, তাহলে দুটো বিষয় আমরা অ্যাড করতে পারবো, একটা হলো সাপ্লাই সাইডের যে তার ভ্যাকুয়ামটা আছে সেটা, প্লাস ফরওয়ার্ড লিঙ্কেজে কাস্টমারের সাথে লিঙ্ক করার জন্য সে যদি তার আইটি প্ল্যাটফর্ম থাকে তাহলে তার জন্য বিজনেস করাটা আরো অনেক বেশি ইজি হবে। সেখানে আমরা জানি যে ব্র্যাক ব্যাংক অলরেডি তারা সামনে এসেছে, তারা সব বাংলাদেশি সবার প্রথমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করেছে, এবং ডিউরিং দিস প্যান্ডামিক আমরা দেখেছি খুব অ্যালার্মিংলি, এটা আসলে খুব গুড সাইন যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে শুধু আমরা দেখেছি যে নিয়ার অ্যাবাউট 4 crore পিপল অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে, যেটা একটা রেভলিউশন, যে আমরা অনেক বেশি ডিজিটাইজ হয়েছি পার্সোনাল অ্যাক্টিভিটি গুলোতে। এখন আমাদের এসএমই এন্টারপ্রেনারদেরকে যদি আমরা এর ভেতরে কানেক্টেড করতে পারি। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর শেখ রফিকুল ইসলাম। আমরা ছোট্ট করে একটু যুক্ত হতে চাই সৈয়দ আব্দুল মোমেন আপনার সাথে। আমরা একটু জানতে চাই যে তিনি বলছিলেন যে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যারা ব্যবসা করছে, মূলত পক্ষে আমরা এখন দেখি যে একটা খুবই পপুলার একটা ব্যবসা এখন বাংলাদেশে বিশেষ করে শহরগুলোতে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা পেজ থাকে অথবা একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের মাধ্যমে দেখা যায় সে তার প্রোডাক্টটাকে সেল করার জন্য, মানে একটা শপ যেটা করতো, একটা দোকানে যে কাজটা করা যেত সেই কাজটা ফেসবুকের মাধ্যমে করা হয়, এবং নানাভাবে সেই প্রোডাক্টটাকে কিন্তু পরিবেশন করা হয় এবং দেখানো হয় যে আমার প্রোডাক্টের গুণগত ভালো দিকগুলো কিগুলো আছে। এখন কথা হচ্ছে যে এই ব্যবসা যারা করছে তাদের কিন্তু একটা বিষয় আছে, তাদের কাছেও কিন্তু ওই যে ক্যাপিটাল ঘুরে ফিরে, কারণ ইয়ং জেনারেশন কিন্তু এই বিজনেসটা করছে, এবং তারা দেখা যাচ্ছে যে রিলেটিভসদের বা ফ্যামিলির কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে সে ফেসবুকে তার মোবাইল দিয়েই ভিডিও করে সে বিজনেসটা করছে। সে কি কোনো ফাইন্যান্সিং এর আওতায় পড়তে পারে, জনাব সৈয়দ আব্দুল মোমেন? এটা খুবই একটা পার্টিনেন্ট পয়েন্ট বলেছেন, এটা নিয়ে আমরাও কথা বলছি। তো আমাদের বিজনেস ফাইন্যান্স মানে এসএমই লোন দেওয়ার ক্ষেত্রে যেটা আমি ডকুমেন্টেশনের কথা বলছিলাম, যে ট্রেড লাইসেন্স হলো তার বিজনেস এক্সিস্টেন্সের একটি প্রুফ। এখন এই ফেসবুকে যারা ব্যবসা করে তাদের মেজরিটি বা কারোরই ট্রেড লাইসেন্স নেই, তারা বাসা থেকে ব্যবসা পরিচালনা করে, কিন্তু ভালো ব্যবসা, মানে ক্যাশ সাইকেল ভালো। তো আমরা বাংলাদেশ ব্যাংকেও বলছি, এবং ওই যে যেটা বললাম যে কমিটি এসএমই ফাউন্ডেশন, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংক, এই কমিটি তো আমরা একটা উত্থাপন করেছি ব্যাংকারদের তরফ থেকে, যে ট্রেড লাইসেন্স সমস্যাটা সমাধান না হলে তো ওই যে ই কমার্স ব্যবসাগুলোকে আমরা ফাইন্যান্স করতে পারছি। তো অলরেডি ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অলরেডি একটা পলিসি দিয়েছে যে বিজনেস অ্যাকাউন্ট খোলা যাবে ট্রেড লাইসেন্স ছাড়া, বাট লোন দেওয়ার বিষয়টা নিয়ে এখনো কথাবার্তা চলছে। বাট এটা আমাদের ধারণা খুব শীঘ্রই এখানেও একটা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে একটা পলিসি সাপোর্ট পাবো। বাট আমাদের বাংলাদেশে জি একটা বিষয় আমি যোগ করি, ট্রেড লাইসেন্সের বিষয়টা যেহেতু এসেছে,
ইয়ং জেনারেশন কিন্তু মনে করে সরকারি অফিসে গিয়ে যদি কোনো ডকুমেন্টেশন নিতে হয় সেটা একটা অনেক ঝামেলার ব্যাপার। কারণ হচ্ছে বারবার ওখানে যেতে হবে, সেখানে স্পিড মানি খরচ করতে হবে বা নানা রকমের ঝামেলা তো আছেই। তো সেই ঝামেলায় সে পরে যেতে চায়। দেখি আগে অন্য কিছু করতে পারি কিনা। এখন কথা হচ্ছে এই ব্যাপারে কি কোনো কথা হয়েছে কিনা যে এই ছোট বিজনেস যারা করবে তারা বা এই অনলাইন বিজনেস যারা করতে চায় তারা তাদের ট্রেড লাইসেন্সটাও অনলাইনে পেতে পারে কিনা? এমন কোনো সুবিধা আছে কিনা? বা এমন কোনো সুবিধা আ দেয়া হতে পারে সামনে, আপনি কিছু জানেন কি? এটা আমাদের যে প্রপোজাল বা প্রপোজিশন যেটা আমরা দিয়েছি সেটার মধ্যে নাম্বার 1 পয়েন্ট এটা, যে ট্রেড লাইসেন্সটা আমরা এনআই মানে টিন যেমন কিন্তু অনলাইন হয়ে গেছে, এই টিন আমরা অনলাইনে করতে পারছি। আমরা বলেছিলাম যে ট্রেড লাইসেন্সটাও এটা অনলাইনে করা, বাট এখানে সমস্যা হচ্ছে কি যে টিনের ওনার একজন মানে বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর, বাট এইটার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে বিভিন্ন সিটি কর্পোরেশন ইনভলভ, আর ঢাকা বা চিটাগাং এর বাইরে গেলে এখানে তো আবার ওই লোকাল পৌরসভাগুলো ইনভলভ। সো এই ডেটাটাকে ডিজিটাইজ করে মানে এটা আমি গভর্নমেন্টের সদিচ্ছা আছে প্ল্যাটফর্মটা তৈরি করার, এবং এটা আমার মনে হয় প্ল্যাটফর্মটা তৈরি হয়ে যাবে, কিন্তু ইমপ্লিমেন্টেশন আমি মনে করি এটাতে একটু সময় লাগবে। এই এই ইমপ্লিমেন্টেশন অফ ট্রেড লাইসেন্স অনলাইনে পাওয়াটা, বিকজ ওই যেটা আমি বললাম প্রবলেমটা, যে অনেক পার্টি ইনভলভ, সিটি কর্পোরেশন গুলো ইনভলভ, পৌরসভা গুলো ইনভলভ, কেন এক এক জায়গা থেকে ইউনিয়ন এক একজন পরিষদ অথরিটি, ইনভলভ। ইউনিয়ন পরিষদ ইনভলভ, কিন্তু ওই যে যেগুলি অনলাইন করা সম্ভব হয়েছে সেখানে একটা পার্টি ইনভলভ, সেটাকে কনভার্ট করে অনলাইন গভর্নমেন্ট করে ফেলেছে। বাট এটার ক্ষেত্রে আমি মনে করি এটা এখানে একটু সময় সাপেক্ষ। মানে আরো একটা কাজ হয়তোবা ইচ্ছে করলে শুরু করা যায়, যে সেটা হচ্ছে যে ঢাকা, চট্টগ্রাম এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে সিটি রাইট। কর্পোরেশন কিন্তু মেগা সিটি যেগুলো আছে এই ধরনের ফেসবুক বেসড অনলাইন ট্রানজাকশন গুলো কিন্তু মেগা সিটিতেই বেশিরভাগ হচ্ছে, রুরাল এরিয়াতে কিন্তু সেভাবে রাইট হচ্ছে না। রাইট রাইট তো রাইট মেগা এই সিটি দুটোকে গুলোতে ধরে যদি করা যায়। হ্যাঁ, এই দুটোকে ধরেও যদি ট্রেড লাইসেন্স অনলাইনে পেতে পারে, এখানে যারা বিজনেস করছে বেসিক্যালি এই হাবগুলোতে, তারা মনে হয় আরো ব্যাপারটা আরো অনেক সহজ হয়ে যায়। আর ট্রেড লাইসেন্স থাকলে সে ব্যাংকে যেতে পারে, লোনের জন্য আবেদন করতে পারে। যেহেতু ব্র্যাক ব্যাংক যেটা বলছিলেন যে জামানতবিহীন লোনও দিচ্ছে তার কিছুদিনের অভিজ্ঞতা দেখালে। হয়তোবা সেক্ষেত্রে আপনাদের এমন কোনো পলিসিও আসতে পারে। কারণ এই বিজনেসটা যেহেতু একেবারেই নতুন, সেক্ষেত্রে এই বিজনেসে ৩-৪ বছরের অভিজ্ঞতা খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যাবে। না, সেটার ক্ষেত্রে আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যে আমরা কিন্তু অলরেডি এটা একটা অল্টারনেট ওয়ে বের করেছি ব্র্যাক ব্যাংকের জি। তরফ থেকে, যে আমরা কিন্তু যেটা আচ্ছা। করছি, আমরা অ্যাসেস করছি বিজনেসটা, হ্যাঁ বিজনেসটা অ্যাসেস করছি, কিন্তু লোনটা দিচ্ছি পার্সোনাল নামে। তো সেক্ষেত্রে আমরা আচ্ছা। মানে ট্রেড লাইসেন্সে মানে নর্মালি একটা পার্সোনাল লোন দিলে আমরা কি করি, তার পার্সোনাল অ্যাসেসমেন্ট করি, তার স্যালারি কত পাচ্ছে দেখি, সেখান থেকে সে আমার ইএমআইটা চালাতে পারবে কিনা এটা অ্যাসেস করি। এক্ষেত্রে অ্যাসেসমেন্টটা আমরা করব বিজনেস, কিন্তু লোনটা দেব পার্সোনাল নামে। তো এইভাবে করে আচ্ছা। আমরা ওই ট্রেড লাইসেন্সের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি। জি, নিশ্চয়ই আমাদের আজকের অনুষ্ঠান যারা উপভোগ করেছেন, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকেও প্রচারিত হচ্ছে, ইউটিউবে প্রচারিত হচ্ছে এবং আমাদের চ্যানেলে তো হচ্ছেই। যারা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন তারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে আপনারা চাইলে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে কিন্তু পার্সোনাল লোন আপনার বিজনেস অ্যাসেসমেন্ট করিয়ে নিতে পারেন। আর যারা বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে আমাদেরকে দেখছেন তারাও কিন্তু এসএমই লোনের জন্য কি করতে হবে এই বিষয়গুলো ইতিমধ্যে নিশ্চয়ই জানতে পেরেছেন। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম এসএমই লোন কিভাবে পেতে হয়, আপনাকে ব্যাংকে যেতে হবে বা এসএমই পয়েন্ট গুলো যেখানে আছে সেখানে যেতে হবে। সাধারণত দেখা যায় যে আমাদের মানুষগুলো কিন্তু এনজিওর কাছে যায়। তো এনজিওর কাছে না গিয়ে আপনি যদি সরাসরি ব্যাংকের কাছে চলে যান, গিয়ে এসএমই সেক্টর থেকে লোন নিতে চান, মনে হয় আপনি সেখান থেকেও উপকৃত হতে পারেন। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ধন্যবাদ জানাতে চাই আজকে যে দুজন অতিথি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন। নিশ্চয়ই আজকের অনুষ্ঠান থেকে আমাদের দর্শকরা বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। দেখা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।